নমস্কার, খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, তিহার থেকেই খেলবেন কেষ্ট। খেলতে খেলতে ছড়া কেটে পাল্টা কটাক্ষ বিজেপির। নাম রাখায় আমি ধন্য, গতকালের অভিমানী রুদ্র কেন আজ কৃতজ্ঞ? ইডির বাজেয়াপ্ত করার ৩,৫০০ কোটি টাকা বাংলার গরিব মানুষকে ফেরত দিয়ে দেবে নতুন সরকার, বললেন মোদী। মুখ্যমন্ত্রীকে অসংসদীয় মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন দিলীপ। বিক্ষোভ অতীত সন্দেশখালীতে রেখাকে স্বাগত জানালেন মহিলারা। উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত প্রার্থী। ভেটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ, চলল গুলিও। নির্বাচনের মুখে মহুয়াকে ফের তলব ইডির। বৃহস্পতিবার হাজিরার নির্দেশ। আসছে বিস্তারিত খবরে। তিহার থেকেই খেলা হবে। গতকাল শতাব্দী রায়ের সমর্থনে এই দেওয়াল লেখনের পাল্টা কটাক্ষ করে পাশের দেওয়ালেই দেওয়াল লেখন করল বিজেপি। বিজেপির তরফে কবিতার সুরে লেখা হলো, খেলতে খেলতে তিহার গেলে সঙ্গে নিয়ে মেয়ে, বাকিরা সব বসে আছে তোমার দিকে চেয়ে, ডাকবে বলে কবে বলো তুমি ডাকবে কবে। উল্লেখ্য, গতকাল বীরভূমের দুবরাজপুরের হেমতপুরে শতাব্দী রায়ের সমর্থনে দেওয়াল লেখন করা হয়। সেখানেই লেখা হয়েছিল যে তিহারে বসেই খেলা হবে। আর এই দেওয়াল লেখনকে কেন্দ্র করে গতকাল থেকে শুরু হয়েছে একের পর এক বিতর্ক। নাম না লিখলেও সকলকেই বুঝতে পারছিলেন এই দেওয়াল লেখনের মাধ্যমে অনুব্রত মণ্ডলের কথাই উল্লেখ করা হয়েছে। এবার আজ সেই দেওয়াল লেখনের পাশেই ওই একই বারের দেওয়ালেই দেওয়াল লেখন করলো বিজেপি নেতৃত্ব। প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ার শুধুমাত্র দলীয় চিহ্ন দিয়েই দেওয়াল লেখন করলেন বিজেপি কর্মীরা। সেখানেই পাল্টা কটাক্ষ করে লেখা হয়েছে, খেলতে খেলতে তিহার গেলে সঙ্গে নিয়ে মেয়ে, বাকিরা সব বসে আছে তোমার দিকে চেয়ে, ডাকবে কবে বলো তুমি ডাকবে কবে। প্রসঙ্গত, প্রায় বছর 2 হতে চলল তিহার জেলে বন্দী বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। আর জেলবন্দি থাকার কারণ খুব স্বাভাবিকভাবে এবার নির্বাচনে জেলায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছে না অনুব্রত। তবে জেলবন্দি থেকেও জনপ্রিয়তায় এতটুকু আঁচ পড়েনি কেষ্টর। তাই শতাব্দীর প্রচারে তাকে সামনে রেখেই দেওয়াল লেখন করে তৃণমূল। আর তাতেই শুরু হয় বিতর্ক। যদিও প্রসঙ্গে জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় দাবি করেন, যেমন ভগবান অন্তরালে থেকে সাহায্য করছেন ঠিক তেমনই তিনি তো তিহার থেকে সশরীরে এখানে আসতে পারবেন না, কিন্তু মানুষের আবেগ তো ব্যাকরণ মেনে চলে না। অনুব্রত মণ্ডলের অবদান মানুষ ভুলতে পারবে না। তবে গতকাল তৃণমূলের দেওয়াল লেখনের পরই শুরু হয়েছিল বিরোধীদের কটাক্ষ। এবার বিজেপির তরফে একদম পাশেই দেওয়াল লেখন করেই কটাক্ষ করা হলো। কৃষ্ণনগরের বিজেপির প্রার্থী অমৃতা রায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 মিনিটের ওই কথোপকথনে প্রধানমন্ত্রী জানান, ইডির বাজেয়াপ্ত করা অর্থ গরিবদের মধ্যে বিতরণের চেষ্টা করবেন। মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের রাজমাতা অমৃতাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, বাংলায় ইডি যে অর্থ বাজেয়াপ্ত করেছে সেটা যাতে গরিবদের কাছে যায় তা নিশ্চিত করার জন্য তিনি কাজ করছেন। এজন্য আইনি বিকল্পগুলো কি রয়েছে তা দেখছেন। বিজেপি প্রার্থীকে ফোনে প্রধানমন্ত্রী বলেন, একদিকে বিজেপি দেশের দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ, অন্যদিকে সমস্ত দুর্নীতিবাজ একে অপরকে বাঁচাতে এক হয়েছে। প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করে বিজেপি প্রার্থীকে বলেন, পশ্চিমবঙ্গ পরিবর্তনের পক্ষে ভোট দেবে। তিনি অমৃতার ভোট প্রচার কেমন চলছে জানতে চান। তারপর অমৃতাকে বলেন, আপনি রাজা কৃষ্ণচন্দ্রের এবং রাজ পরিবারের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তখন অমৃতা অনুযোগ করে বলেন, কৃষ্ণনগর রাজ পরিবারকে নিয়েও অপপ্রচার করছে ওরা, আমাদের গদ্দার ভাবা হচ্ছে। আমরা এত দান ধ্যান করছি, সনাতন হিন্দু ধর্ম রক্ষা করার চেষ্টা করছি। তখন ফোনের অপর প্রান্ত থেকে মোদী বলেন, আমি আইনি পরামর্শ নিচ্ছি। এই যে 3,000 কোটি টাকা যা বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলো আমি গরিব এবং বঞ্চিতদের মধ্যে বিতরণ করতে চাই। কৃষ্ণনগর থেকে বিজেপি অমৃতাকে প্রার্থী করার পর কটাক্ষ করে রাজ্যের শাসক দল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, পরাধীন ভারতে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল কৃষ্ণনগরের রাজ পরিবার। নবাব সিরাজের সঙ্গে ইংরেজদের লড়াইয়ের সময় ইংরেজদের সাহায্য করেছিল কৃষ্ণনগরের রাজ পরিবার। ওই বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন অমৃতা। কৃষ্ণনগরের রানীমা অভিযোগ করেন, রাজ পরিবারের ইতিহাস বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে। তার দাবি, বিভিন্ন সময়ে ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়েছিল রাজ পরিবারকে। রাজনীতি করার জন্য তা এখন বিকৃত করা হচ্ছে। নির্বাচনের মুখে ফের মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ফিমা আইনে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। সামনেই লোকসভা ভোট, 19 এপ্রিল প্রথম দফার নির্বাচন। ময়দানে নেমেছে সব রাজনৈতিক দল। ভোটের আবহে ইডির এরূপ সক্রিয়তা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে তৃণমূল, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কয়েকদিন আগেই মহুয়ার কলকাতার বাড়িসহ একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এর আগেও একাধিকবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় তৃণমূল প্রার্থীকে তলব করেছে ইডি, কিন্তু হাজিরা দেননি তিনি। আগামীকাল মহুয়া ইডির ডাকে সাড়া দেবেন কিনা সেটাই এখন দেখার। বুধবার প্রাতঃভ্রমণে বের হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। যে ভনিতা করে অন্যায় করে তারা সামনে বলি। এবার আমি যা বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সম্বন্ধে আমার ব্যক্তিগত ঝগড়া নেই, কোনো ক্লেশ নেই, কোনো দুর্ভাবনাও নেই, কিন্তু উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, আমি তার বিরুদ্ধে বলেছি এবং প্রশ্ন করেছি, প্রতিবাদ করেছি। আমার ভাষার শব্দচয়ন নিয়ে অনেকের আপত্তি আছে, আমার পার্টিরও আপত্তি আছে, অন্যরাও বলেছে। যদি তাই হয়
তাহলে আমি দুঃখিত। দিলীপ আরো বলেন, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার দলের নেতাকে, তার পরিবারকে, তার বাবাকে এর থেকেও খারাপ ভাষায়, কুরুচিকর ভাষায় আক্রমণ করবে, সেখানে কেন তার বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না? টিএমসি কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? কেউ কিছু বলছে না? শুভেন্দু অধিকারীর বাবা একজন বাংলার বর্ষিয়ান রাজনীতিবিদ, তাকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী পুরুষ বলে অপমান করা হবে, তার কোনো সম্মান নেই। একজন মহিলা যা খুশি বলবে, কেবল মহিলা কার্ড ব্যবহার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছি। প্রসঙ্গত, বুধবার বর্ধমানের টাউন হলের মাঠে বেশ কয়েকজন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দিলীপ ঘোষ হাঁটেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তারপর তিনি চায় পে চর্চায় অংশ নেন। আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে জেতার বিষয়ে চরম আশাবাদী দিলীপ। তিনি বলেন, হাওয়া ঘুরছে, এতেই বোঝা যাচ্ছে ভোটের ফল কি হবে। লোকসভা ভোটে টিকিট না পেয়ে মঙ্গলবারই নিজের অভিমান প্রকাশ করেছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। প্রশ্ন তুলেছিলেন, যারা যারা বিজেপির প্রার্থী হয়েছেন তাদের যোগ্যতা নিয়েও। লোকসভা ভোটে টিকিট না পেয়ে এবিপি আনন্দর প্রতিনিধির কাছে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ইতিমধ্যে 38 জন প্রার্থীর নাম বিজেপি শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছে, তাতে নেই রুদ্রনীলের নাম। তাই তিনি কিছুটা হলেও মন মারা, আর সেই ভাব নিয়ে তিনি লুকিয়ে রাখতে চান না। হোলির দিন বিজেপির একাধিক গ্রুপ ছাড়েন রুদ্র। তারপর থেকেই জল্পনা তীব্র হয়েছিল। তারপরেই এবিপি আনন্দর কাছে মুখ খোলেন তিনি। তবে একদিন পেরোতে না পেরোতেই এবার সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তিনি। পশ্চিমবঙ্গে আগামী লোকসভা ভোটের প্রচারের জন্য বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে রয়েছে 40টি নাম, আর সেই ক্যাম্পেনার লিস্টে রয়েছে রুদ্রনীলের নাম, তবে 38 নম্বরে। আর তাতেই কৃতজ্ঞ রুদ্রনীল। বিজেপি যে তালিকা প্রকাশ করেছে তাতে 1 নম্বরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম, আর তারপরেই রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নাম। এরপর একে একে রয়েছে রাজনাথ সিং, অমিত শাহ, যোগী আদিত্যনাথের নাম। বাংলার নেতাদের মধ্যে এই তালিকায় রয়েছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, স্বপন দাশগুপ্তের নাম। রয়েছে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মিঠুন চক্রবর্তীর নাম। তালিকার 38 নম্বরে রয়েছে রুদ্রনীলের নাম। তারপর নাম রয়েছে অমিতাভ চক্রবর্তীর। আর এই তালিকা প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশে সবুজ টিক দিয়ে তালিকাটির ছবি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন রুদ্রনীল। লিখেছেন, রাজ্য কেন্দ্র নেতৃত্ব আমার মতো একজন সাধারণ কর্মীর ওপরে যে ভরসা রেখেছেন, তাতে দলের পক্ষেও লুঠেরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরও তীব্রতর করার অঙ্গীকার দৃঢ়তা পেল। নিজের ওয়ার্ডে চায় পে চর্চার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বালুরঘাট আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। বুধবার সকালে বালুরঘাট শহরের 22 নম্বর ওয়ার্ডের সন্ধ্যে সিনেমা হল সংলগ্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে চায় পে চর্চা করেন সুকান্ত। এরপর দেওয়াল লিখনে যোগ দেন। শেষে নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন সুকান্ত। গত বছরের মোদী সরকার তার নির্বাচনী কেন্দ্রে কি উন্নয়ন করেছেন তার খতিয়ান তুলে ধরে লিফলেট বিলি করেন সুকান্ত। প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা সাড়া মিলেছে বলেই দাবি বিজেপি প্রার্থীর। এদিন তার সঙ্গে প্রচারে ছিলেন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী, টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। নিশীথ প্রামাণিকের গড় ভিটাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে সোমবার রাতে বোমাবাজির অভিযোগ উঠল। তার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি একটি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভিটাগুড়ির রুয়েরকুঠি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত 12:30 নাগাদ একদল দুষ্কৃতী ভিটাগুড়ি 1 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি ধীরেন্দ্রনাথ বর্মনের বাড়িতে বোমাবাজি করে, গুলিও চালায় বলে অভিযোগ। শব্দ পেয়ে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে এসে দেখেন খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। পরিবারের লোকজন চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড ও দিনহাটা থানায়। প্রায় 1 ঘন্টা পরে দমকল কর্মী এবং দিনহাটা থানার পুলিশ কর্মীরা পৌঁছে তাজা বোমা উদ্ধার করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তারা। ধীরেন্দ্রনাথ বর্মনের স্ত্রী বিথিকা বর্মনের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। প্রার্থী হিসেবে রেখা পাত্র নাম ঘোষণা হতেই দফায় দফায় নাটক দেখা গিয়েছে সন্দেশখালীতে। এসবের মাঝে বুধবার সকালে এলাকায় ঢুকলেন রেখা। তাকে স্বাগত জানাতে ধামাখালী ও সন্দেশখালীর ফেরিঘাটে কার্যত জনতার ঢল দেখা গেল। ঘরের মেয়ে রেখাকে ফুল দিয়ে বরণ করে নিলেন তারা। বছরের শুরু থেকে সন্দেশখালী জ্বলছে, দেওয়ালে পিঠ থেকে যায়, পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন এলাকার মহিলারা। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তারা। পরবর্তীতে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে দেখা করেন খোদ প্রধানমন্ত্রী। তাদের পাশে থাকার আশ্বাস দেন। সন্দেশখালীকে রীতিমতো ভোটের হাতিয়ার করে বিজেপি। মাস্টার স্ট্রোকও দিয়েছে মোদী। বসিরহাট থেকে প্রার্থী করেছেন সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে। বিজেপির প্রার্থী হিসেবে রেখা দেবীর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীর একাংশ। যদিও কয়েক ঘন্টার মধ্যে ভুলবদল হয় তাদের। এসবের মাঝে বুধবার নাম ঘোষণার পর প্রথম সন্দেশখালীতে গেলেন রেখা পাত্র। তার যাওয়ার খবর থাকায় এদিন সকালে ধামাখালী ও সন্দেশখালী ফেরিঘাটে ভিড় জমান প্রচুর মহিলা পুরুষ। সকাল থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দেওয়াল লিখনো। মানুষকে পাশে পেয়ে আপ্লুত রেখা রীতিমতো কেঁদে ফেলেন তিনি। বলেন, পুলিশের দরকার নেই আমার, এলাকার মানুষ আমার সঙ্গে রয়েছে, ওরা আমার পাশে আছে, তাহলেই হবে। সন্দেশখালী ফিরেই ভালো লাগছে। প্রসঙ্গত,
প্রবল বিক্ষোভের মাঝে মঙ্গলবার নরেন্দ্র মোদী ফোন করেন রেখাকে, তার কাছ থেকে সন্দেশখালী সম্পর্কে খোঁজ খবর নেন এবং তাকে শক্তি স্বরূপা বলে সম্বোধন করেন। খবর এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।